ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নমস্কার, আপনি কি ভাবছেন বাংলা যা ভাবে অনুষ্ঠান নিয়ে ঠিক সন্ধ্যে 7টায় আমি পিউ আপনার সঙ্গে। আজ দুপুর খবরটা এলো আর তারপর রাজনীতির নয়া ইস্যুর নাম ওবিসি সার্টিফিকেট। 2010-এর পর থেকে যা যা ইস্যু হয়েছে সেগুলো সব বাতিল বলে দিল কলকাতা হাইকোর্ট। মানে বিরাট বড় ধাক্কা রাজ্যের জন্য, কারণ 2010-এর পর থেকে মানে 2011 থেকে তৃণমূল সরকার ক্ষমতায়, কিন্তু কেন বাদ? কি বলছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এ রাজ্যে প্রচারে এসে শুনুন। बंगाल में जिस तरह से कोई सर्वे करे बगैर मुसलमानों को ओबीसी बनाने का षड्यंत्र चला, इसके कारण हाईकोर्ट ने रोक लगाई। শুনলেন, স্পষ্ট আরো একটা দুর্নীতির অভিযোগ, এবং আরো চমকে যাবেন, এখানে রং লেগেছে ধর্মেরও। চলুন, আমার সঙ্গে দুজন অতিথি আছেন দুটো পোডিয়ামে, তারা আসবেন। প্রদীপ্ত মুখার্জি তৃণমূলের, শতরূপা বিজেপির, দুজনকেই স্বাগত বাংলা যা ভাবে অনুষ্ঠানে। কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কি চুপ থাকবেন এই ওবিসির এত বড় একটা রায়ের পর? কি বলেছেন শোনাবো। জাত পর্যন্ত বিক্রি করছে পয়সা নিয়ে। পঞ্চায়েতে আমি বের করেছি আরটিআই করে কয়েক হাজার তৃণমূলের প্রার্থী ভুয়া ওবিসি, ভুয়া এসসি, ভুয়া এসটি সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে। ভুয়ো শব্দটায় জোর দিচ্ছেন বিরোধী দলনেতা, মানে অনিয়ম, মানে দুর্নীতি। আবার প্রদীপ্ত, না, এটা জুজু, দুর্নীতি নয়। যেমন জুজু দেখেছিলাম যে মুসলিমদের সম্পত্তি, না দেশের সম্পত্তি যাদের বেশি সন্তান হয় তারা কেড়ে নেবে, তেমনই একটা জুজু। আইনের একটা ধারা আছে 14 নম্বর ধারা, যেটা বলছে আইনের দ্বারা সমানভাবে সংরক্ষণ, এবং আইনের সংরক্ষণের যে বিষয়টা পরিষ্কার। এই আইনের দ্বারা সমানভাবে সংরক্ষণ এবং আইনের দ্বারা সংরক্ষণ, এই দুইয়ের মাধ্যমে দিদি যদি 7 ফুট পাঁচিলের ওপর থেকে তোমাকে খেলা দেখতে হয়, তাহলে সবাইকে যদি এক হাইটের না হয়, সবাইকে যদি তুমি 1 ফুটের টেবিল দিয়ে দাও, খেলা হবে না। এটাকে ম্যাক্সিমিন পলিসি বলে। অর্থাৎ 7 ফুটের যে খেলাটা দেখতে যাবে, 6 ফুটের লোক হলে তাকে 1 ফুট দিতে হবে, 5 ফুটের লোক হলে 2 ফুট দিতে হবে, 4 ফুট হলে 3 ফুট দিতে হবে। অর্থাৎ সংরক্ষণের জন্য একটা ম্যাক্সিমিন পলিসি অ্যালাউ করতে হবে, এবং সেইটা 2010 সালের রেকমেন্ডেশনের ভিত্তিতে, উপেন বিশ্বাসের রেকমেন্ডেশনের ভিত্তিতে, কমিশনের রেকমেন্ডেশনের ভিত্তিতে আইনসভায় গিয়েছে, কিন্তু পুরো পরবর্তী রিপোর্টের ভিত্তিতে অবশ্যই, এবং আরএসএস কিন্তু ফলো করা হয়নি, এবং তার ভিত্তিতে যাবৎকাল সংরক্ষণ হয়েছে। এবং এরকম সংরক্ষণ তেলেঙ্গানায় আছে, কর্ণাটকে আছে, এবং অন্যান্য অনেক রাজ্যে আছে। মুশকিল হচ্ছে 1 মে বা তার কিছু আগে থেকে প্রধানমন্ত্রী এই ধরনের বক্তব্য শুরু করে দিয়েছেন। যে কেউ দেখতে পাবে অনলাইনে, যে কেউ তার বক্তব্য দেখলে একদম ইউটিউবে, বিজেপির ইউটিউবে রয়েছে, কোনো চ্যানেল দেখতে হবে না। কোর্ট দিয়েছে, আমি বলছি তো, সেইখানে মমতাদির কথাটা শুনুন। উনি খুব পরিষ্কার বলছেন যে ডাইরেকশন, কোনো নেতা, কোনো বিজেপির, সরি আরএসএস, কোনো আরএসএসের লোক বলছে আমি এতদিন আরএসএস করতাম, এবার আরএসএস ফিরে যাব। কেউ বিজেপির হয়ে কোনো রায় দিচ্ছে, সে রাজ্যসভার সাংসদ হয়ে যাচ্ছে। কোথাও গিয়ে এখানেও সেরকম ইঙ্গিত থাকতে পারে। রায়টা প্রভাবিত বিজেপির দ্বারা, একদম কোথাও প্রভাবিত, কারণ আরএসএস এর মামলাটাও খেয়াল রাখতে হবে। এটা 2011 সালে আরএসএস এর মামলা, পূর্বাঞ্চলীয় দপ্তরের মামলা, মানে ভুক্তভোগীর মামলা, ভুক্তভোগীর মামলা, কিন্তু আরএসএস এর সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত আছে। ভবিষ্যতে সবকিছু প্রমাণ হয়ে যাবে। কোর্টের রায় প্রভাবিত বিজেপি দ্বারা। পিউ, গতকাল হাইকোর্ট ছিল, আজকে আবার হাইকোর্ট বিজেপি ন্যায়ালয় হয়ে গেছে। তার কারণ কালকে কোর্টে যে অর্ডারটা বেরিয়েছে, যে সেটা আমাদের ভর্ৎসনা করেছে যে আমরা নাকি ভুলভাল অ্যাড বের করেছি তৃণমূলের জন্য, তখন তৃণমূলের জন্য হাইকোর্ট ছিল। আজ আবার হাইকোর্ট বোধহয় বিজেপি না, ওর এখন প্রদীপ্তর ভাষায় জুজু হয়ে গেছে। না, আমি এই টেন্ডেন্সি যে ভ্যাসিলেশন করা, আজ হাইকোর্টের, মানে হাইকোর্টটা এমনই একটা জায়গায় যেটা রায় সবার জন্য, এটা মানতে হবে। এখানে আমার খুব ক্লিয়ার কথা, মানে জুডিশিয়ারি কন্ট্রোলড বাই বিজেপি, ক্লিয়ার একটা সেন্টেন্সে অভিযোগ। কি উত্তর দেবেন? আমি তো সেটাই বলছি যে কোন দিন বিজেপি হাইকোর্ট কন্ট্রোল করে, কোন দিন হাইকোর্ট ঠিক থাকে, সেটাতেই আমার কনফিউশন। আমি এটাই তোমাকে বলছিলাম যে গতকাল হাইকোর্ট ছিল, আজকে আবার হাইকোর্ট বিজেপি ন্যায়ালয় হয়ে গেল। কিন্তু হাইকোর্টের রায়টা একটু ভালো করে বুঝতে হবে। এতদিন ধরে, মানে ওর খুব স্পেসিফিক, 2011 থেকে 2024 অবধি যে কটা হয়েছে খুব ক্লিয়ারলি
এখানে বারবার মাননীয়া বলেছে যে ধর্মের ভিত্তিতে, যে কোনো ভিত্তিতে, মানে তার সুবিধে অনুসারে, আজকে তো শুভেন্দু তো ক্লিয়ারলি বলেই দিল যে টাকার বিনিময় ভুয়ো সার্টিফিকেট দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। বিজেপি কিন্তু বারবার প্রথম থেকে মেনটেন করে আসছে যে আমরা এই রিজার্ভেশনটা রিলিজিয়াস ডিসক্রিমিনেশনিতে দেবো না, আমরা প্রথম থেকে এটা মানি না। এখানে আমাদের রায় কোনো রায় নয়, হাইকোর্টের রায় মান্যতা দিতে হবে। দেখুন, অভিযোগ যা, রায় পছন্দ না হলে তৃণমূল বলছে ওটা বিজেপির আদালত, বিজেপির ন্যায়ালয়, কোর্ট আন কোর্ট। অভিযোগ তো এসেছিল, অভিযোগ তো এসেছিল। মমতা ব্যানার্জি আজ কি বললেন শুনবো। থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। স্পর্ধা তো কম নয়। একটা সরকার কি পলিসি নেবে, সেই পলিসি নিয়ে যাও না। বিজেপির একটা পলিসির ব্যাপারে একটা কথা বলবার সাহস আছে তো বলো শিক্ষামন্ত্রী, আমার দুর্নীতির আসল ষড়যন্ত্রী। পেন নাম হই মহারাজ, বন্ধ করে দিয়েছে শিক্ষা দীক্ষার সব কাজ। কেউ প্রশ্ন করবে না আমার অপশাসনে, কারণ এরা যত বেশি জানে তত কম মানে। বাংলা থেকে স্বৈরাচারী শাসনকে বিদায় দিন, বিজেপিকে ভোট দিন। চলছে, চলবে। তোমার দিদি মনে আছে, আমি আবার বলছি 14 নম্বর ধারা আইনের চোখে সমান, আইন কর্তৃক সমানভাবে সংরক্ষণ করার যে অধিকার 14 নম্বর, সেটা এটা ভায়োলেট হয়েছে। এটা একজন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবেও আমি বললাম। এবং একই সঙ্গে তোমার মনে থাকবে, এরপর যদি সুদামার কাছ থেকে কৃষ্ণ একটা চাল নেয় তাহলেও কোর্ট কিছু মন্তব্য করবে। কে বলেছিলেন? এখন জো কুইজ করুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুদামার কাছ থেকে একটা চাল নিলেও সেটা করাপশন হবে। কে বলেছিলেন? নরেন্দ্র মোদী। কোন প্রেক্ষিতে? ইলেকশন বোর্ড। আজকে যেটা জাজ নিয়ে কথা হচ্ছে, তাহলে কি হাইকোর্ট এখন তৃণমূলের হয়ে গেল বা অন্য কারো হয়ে গেল? আমরা বলছি একটা নির্দিষ্ট কথা, আবার দাগিয়ে দেওয়ার দরকার নেই। তার কারণ আমরা ঠিক যে যে জায়গায় কথা বলেছি সেই সেই জায়গাটা ট্রু প্রমাণিত হয়েছে। ধাক্কা সেটা মানছেন? কারণ মানুষ প্রমাণ হয়ে গেল যে ইউসিসির সঙ্গে কিভাবে মিলিয়ে এই ধরনের একটা জুজু দেখানোর চেষ্টা করা হচ্ছে। ভোটে হার নিশ্চিত হয়ে গেছে, এই নিশ্চিত হওয়ার জন্য এই ধরনের জুজুগুলো বেরিয়ে পড়ছে, একদম নেকেড ভাবে বেরিয়ে পড়ছে। ভোটে হার বিজেপির যদি হয়, কোর্ট কেন দায়ী হবে? বললাম যে সমস্ত, আমরা এতদিন ধরে কি বলছি, যে সমস্ত যে অধিযন্ত্রগুলো আছে, অ্যাপারেটাস গুলো আছে, সেগুলোকে ব্যবহার করা, মানে জুডিশিয়ারি বিজেপির অ্যাপারেটাস। জুডিশিয়ারি বলছি না, জুডিশিয়ারির একটা পার্ট। সেই রায় যারা দিচ্ছেন তাদের কথা বলছি। এই রায়টা মানে আপনি বিচারপতিদের নাম না নিয়ে বলছেন যে যারা রায় দিয়েছেন তারা বিজেপির লোক? পরিষ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, আমি সেই লাইনটাই ফলো করছি, যে এখানে জাজমেন্ট প্রভাবিত হয়েছে। সেটা আপনাদের অভিযোগ, আপনারা এর আগে প্রকাশ্যে বিচারপতিদের নাম নিয়ে পরে প্রুভ হয়েছে, নাম নিয়েও বলেছেন, পরে প্রুভ হয়েছে, নাম নিয়ে, এটা আপনাদের বক্তব্য, নাম নিয়েও বলেছেন। কিন্তু বক্তব্য হচ্ছে 5 লাখ সার্টিফিকেট বাতিল, সঙ্গে তাদের পরিবার, একটা হিউজ নাম্বার। ভোটের মরশুমে কতটা ধাক্কা। এবং সবথেকে বড় কথা, এখানে ইনক্লুশন 2011 পর থেকে যাদের যাদের হয়েছে তারা বেসিক্যালি 10 সাল থেকে 1 বছরও ইম্পর্টেন্ট ধরে নিলাম, তারা বেসিক্যালি মাইনরিটি। আমি কতটা ধাক্কা বলছি। এবং খ্রিস্টান, একই সঙ্গে মাথায় রাখতে হবে খ্রিস্টান। মুশকিলটা হচ্ছে ধাক্কা এখানে কিছু খেলো না। যাদের ক্ষতি হওয়ার ছিল কথা বলে ভাবা হয়েছিল, কিচ্ছু ক্ষতি হয়নি, কারণ তাদের চাকরিটা থাকছে, কিন্তু উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে গেল। আমার যাই হোক, অর্ধেক কথা আমাকে আর বলতেই হবে না, তার কারণ প্রদীপ তো নিজেই বলে দিয়েছে যে ন্যাচারালি মুখ্যমন্ত্রী লাইনেই বলবে, ও আর কোন লাইনে বলবে। কিন্তু এই যে একদিন হাইকোর্ট থাকে আর আরেকদিন হাইকোর্ট বিজেপির হয়ে যায়, এবং যে ভার্ডিক্ট পছন্দ হবে না তখনই ওরা একেবারে ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে সমস্ত সেন্ট্রাল এজেন্সি এখন হাইকোর্টকেও ব্লেম করে দেবে যে হাইকোর্ট নাকি আমাদের দ্বারা রায় প্রভাবিত করছে। কোথাও একটা থামতে হবে। আজকে একটা সরকার চালানো হচ্ছে, সরকার চালিয়ে যা খুশি করে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা করে একেবারে নিয়মবিহীন একটা রিজার্ভেশন তৈরি করে দিল, যেটা কোনো কমিশন মানেনি, সুপ্রিম কোর্টের রায় মানেনি, একটা যে কমিশন এই জিনিসগুলো ডিল করে সেটাতে মানেনি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মানেনি। জাস্ট বিকজ তৃণমূলের তখন মেজরিটি ছিল, 3 বার মেজরিটি নিয়ে এসছে, তারা খুশি মনে যাদের মনে অনিয়মের ঘূর্ণি পাকে আরো একবার রাজনীতি ঘুরবে। তবে এর মধ্যেই নয়া অভিযোগ সামনে আসছে, বিজেপি নেতাদের বাড়িতে, অফিসে উইদাউট এনি ডকুমেন্টেশন, এনি পেপার, পুলিশ গিয়ে তল্লাশি করছে। এটাই অভিযোগ। পুলিশ তল্লাশি করছে কেন? এই মর্মে শুভেন্দু অধিকারী কোর্টে গেছেন, হিরণ চ্যাটার্জি বিজেপির প্রার্থী তিনি পর্যন্ত কোর্টে গিয়েছেন। এবং আজ এই বিষয়ে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার কাঁথিতে সভা ছিল, শুনুন কি বলেছেন। के मंत्रियों के यहाँ से रेड हुई
51 करोड़ रुपया मिला। शुभेंदु के घर रेड हुई, 4 आना भी ममता दीदी को नहीं मिला। ममता दीदी, आज मैं कांटी में कह कर जाता हूं, पुलिस का दुरुपयोग बंद कर दो, वरना बंगाल की जनता जो 1 आध 2 4 सीटें भी देने वाली है वो भी चली जाएगी, वो भी चली जाएगी। ममता दीदी शुभेंदु पर जितना अत्याचार करेगी, भारतीय जनता पार्टी शुभेंदु जी को इतना ही बड़ा आदमी बनाए। প্রদীপ তো শেষ কথাটা শুনলেন, আপনাদের টার্গেট শুভেন্দু, শুভেন্দুকে আপনারাই বড় নেতা করছেন। আমি তো এইটাই সেদিন থেকে বলে আসছি যে শুভেন্দু হচ্ছে ওদের তুরুপের তাস। শুভেন্দু আমার দলের সিস্টেম সম্পর্কে জানতো, এবার সেই সিস্টেমটাকে ওরা ভাবছে যে বাহ, তাহলে মমতাদির সেকেন্ড ইন কমান্ড যে 5টা জেলার দায়িত্ব পেয়েছিল, মমতাদি এত গুরুত্ব দিয়েছিল, 28টা না কিসের দায়িত্ব পুরো পরিবারকে দিয়েছিল, তাহলে এই ছেলেটার মাঝে ক্ষমতা আছে মনে হয়। একে আমরা চোর বলে বড় ভুল করে ফেলেছি। 2020 সাল অব্দি একে আমরা চোর 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 বলে গেলাম, এখন তো চোর বলা যাচ্ছে না, তাহলে এখন এখান থেকে কি করে দৌড়াবো? তখন তো চোর না বলে আমরা কিছু করতে পারছি না, তাই যাকে আমরা চোর বলেছিলাম তাকে এখন আমরা বড় নেতা বানিয়ে দেবো। তাহলে কে সত্যি? তখন তৃণমূল সত্যি ছিল না বিজেপি সত্যি ছিল? এখন বিজেপি সত্যি না তৃণমূল সত্যি? ক্লজ দিয়েছেন, বলেছেন আপনারা যত অত্যাচার করবেন, মানে ধরে নিচ্ছি যত টার্গেট করবেন তত বড় নেতা হবে, মানে লজিক বলছে তৃণমূলই শুভেন্দুকে বড় নেতা বানাচ্ছে, তাই না? তার মানে বিজেপিটা চলছে শতরূপাদিদের মতন প্রাক্তন, মানে বর্তমান অনেক দিনকার পুরনো বিজেপিদের দিয়ে নয়, কিন্তু প্রাক্তন তৃণমূলীদের দিয়ে চলছে। বলবো দেখো, এখানে ওদের এই সেম ন্যারেটিভ শুভেন্দুদাকে গালাগালি দেওয়া, আমি এটার একটু ঊর্ধ্বে যেতে চাই। তুমি যে কোনো তোমার বাড়ি, আমার বাড়ি, যে কোনো মানুষের বাড়িতে পুলিশ যদি আসে সার্চ করতে, বেসিক একটা সার্চ ওয়ারেন্ট নিয়ে আসতে হয়। দিস পিপল ডিড নট হ্যাভ দ্যাট, না শুভেন্দুদার বাড়িতে, না হিরণের 2 এডের বাড়িতে, আত্মসহায়কের বাড়িতে একজন সেক্রেটারি, এবং আমাদের যে সেক্রেটারি আছে ওই ঘাটালের সাংগঠনিক জেলার, তাদের কারোর কাছে কোনো পেপার ছিল না। পুলিশ যে আসবে, যারই বাড়িতে আসুক, একটা বেসিক তো পেপার নিয়ে আসবে। এবং শুধু তাই নয়, পুলিশের অ্যাটিটিউড নিয়ে বারবার কথা উঠছে। শুভেন্দুদার যে বাড়িতে গেছিল, শুভেন্দুদার অবর্তমানে সোজা ডিঙিয়ে তারা 2nd ফ্লোরের মানে দোতলার বেডরুমে চলে যাচ্ছে। এই যে আত্মসহায়ক দুজনের কথা বলা হচ্ছে, একজনের মা অসুস্থ, একজন স্ত্রী পুত্র নিয়ে বাড়িতে ছিল, কোনো মানে যারা ভিকটিম তারা কেউ বাড়িতেই ছিল না। তারা গিয়ে রাত্রি 3টের সময় ধাই ধাই করে লাথি মারছে। এটা কি হচ্ছে? এটা হ্যারাসমেন্ট ছাড়া আর তো কিছু নয়। এই জন্য বলেছেন শেষ দেখে ছাড়বেন, শুনুন। শেষ আমি দেখে ছাড়বো। চোর মমতাকে বলে গেলাম আপনাকে প্রাক্তন করব, আপনার ভাইকে কোমরে দড়ি পড়িয়ে টানতে টানতে জেলে নিয়ে যাব, এবং কেষ্টমণ্ডলের সঙ্গে থাকবে আপনার ভাই। নতুন আইআইটি আইআইএম, মোদির গ্যারান্টি। আমি আবার জেতাবো তাকে, বাঁচেন যিনি দেশের জন্য, মোদি দেশেরই জন্য, মোদি দেশেরই জন্য। আরো একবার মোদি সরকার, পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। প্রদীপ, তো ভোটের 3 দিন আগে কেন চোর শুভেন্দু? ঠিক একটা কথা মনে হয়, 30 জন নেতা সেই 2000 কত সালে একটা এনআই এর কেস হয়েছিল, হঠাৎ করে ভোটের আগেই কেন? এই প্রশ্নটা তো সেদিন আমরা শুনলে খুব আনন্দ পেতাম। না, আমি বলছি সেই শেষ অবধি শোনো না, আমি বলছি এই প্রশ্নটা যদি সেই দিন শুনতাম আমার খুব আনন্দ হতো। সেদিন সেই প্রশ্নটা ওঠেনি, সেই দিনও প্রশ্ন উঠেছে না, সেই দিন এই প্রশ্নটা ওঠেনি। আমি আপনি এনআই বলছেন, ওটা কোর্টের অর্ডারে হয়েছে। আমি কি বলছি, কিন্তু কোর্টের অর্ডারে তো অর্ডার তো আগে থেকে ছিল, তাহলে হঠাৎ করে ভোটের আগে কেন? এই প্রশ্নটা সেটাই বলছি। কখনো না আমাদের নেতাদের আক্রমণ করা হচ্ছে। আর এখানে কোথাও কি দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর চেষ্টা করে শুভেন্দুকে কি টার্গেট করেছে, নাকি শুভেন্দু যাকে আশ্রয় দিয়েছে তার কাছে? শুভেন্দুর অফিসে গিয়েছে, শুভেন্দুর বাড়িতে যায়নি। কোলাঘাটের অফিসে আরো অনেক লোক থাকে, অফিসের অনেক লোক থাকে। আবারও বলছি, পুলিশের যেখানে পেপার তো থাকবে, সেই পেপার আছে কি নেই তুমি কি জানো? পুলিশ তো দেখাতে পারেনি বলে অভিযোগ। পুলিশ কোর্টে যাক না, ওটা সবকিছুতে কোর্ট দেখায় তো, কোর্ট অধিকারী বলছে তো কোর্ট যাবে। বড় চোর শুভেন্দু অধিকারী এটুকু জেনে রাখুক যে মমতাদি সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করছে, এই সরকার বিজেপি সরকার একদিন যাবে, দায়িত্ব নিয়ে বলছি, বড় বড় চোর ধরা পড়বে। এগুলো ফালতু কথা বলে লাভ নেই। না, অ্যাকচুয়ালি ওরা বলছে কদিন আগে কাঁথিতে টানা তৃণমূল নেতাদের বাড়িতে সিবিআই আনা হয়েছে, তারপর দিন এনআইএ।
এটা কোথাও একটা তখন কেন প্রশ্ন ওঠেনি বলছে, মানে এটা পার্টিয়াল হচ্ছে। আমি এর আগেই এটা বললাম, ওদের যখনই কোথাও কোনো সমস্যা হয় তখনই সমস্ত সেন্ট্রাল এজেন্সি বিজেপি চালায়, ইনক্লুডিং এখন হাইকোর্টও পর্যন্ত বিজেপি কার্যালয় হয়ে গেছে। এই কথাগুলো কোনো আমল নেই। আমি বলছি যে রেগুলার বেসিসে, এটা আজকে প্রথম নয় পিউ, রেগুলার বেসিসে লিডার অফ অপোজিশনকে টার্গেট করে হ্যারাস করা। এরা তো প্রত্যেকটা শোতে সুমন্তিদাকে গালাগালি দেয়, একদম বাবা মা তুলে গালাগালি দেয়। সেটা যদি আমি ছেড়েও দিই, আজকে লিডার অফ অপোজিশন জনপ্রতিনিধি 1956 ভোটসে মমতা ব্যানার্জিকে হারিয়ে সে হয়েছে। ওরা ওই আমি জানতাম লোডশেডিং কথাটা উঠবে, সেটা কথা নয়। হি এনজয়স আ পার্টিকুলার স্ট্যাটাস, তাকে সমস্ত সময় পুলিশ দিয়ে হ্যারাস করা হয়। এই জিনিস করা যায় না। বলছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যমন্ত্রীকেও ওভাবে বলা যায় না যেটা উনি বারংবার বলে যাচ্ছেন। না, এসব অবান্তর কথা বলে লাভ হবে না, কারণ যেখানে পুলিশ মনে করেছে যেখানে হানা দেওয়ার দরকার, পুলিশ নিজেও বলেছে কেন হানা দিয়েছে, যা করার সেটা পুলিশ করেছে, সব বলে লাভ হবে না কিছু। পুলিশের কাছে যথাযথ কারণ ছিল তাই? না না, পুলিশের কাছে যদি কারণ থাকে এটা পুলিশের দেখাক। পুলিশকে তো বারবার জিজ্ঞেস করেছে, তোমার একটা তো পেপার থাকবে, একটা বেসিক সার্চ ওয়ারেন্ট দেখাতে পারছে না। এটা কি মানে পলিটিক্যাল মোটিভেশনে হচ্ছে? এটা রাজনীতি হচ্ছে বলে মনে করেন? আর এটা প্রথমবার নয়। আমি আবারও বলবো, ইলেকশন কমিশন আছে। যদি রাজনীতি হয়, পুলিশের হানা রাজনীতি হবে না কেন? ইলেকশন কমিশন আছে এখন একটা, সেই ইলেকশন কমিশনের আন্ডারেও কিছু ভূমিকা পড়ে। তাহলে সেই ইলেকশন কমিশন যেমন অভিজিৎ গাঙ্গুলিকে ক্লোজ করেছে, তাহলে মুখ্যমন্ত্রীকে এই কারণে ক্লোজ করা হোক না যে মুখ্যমন্ত্রীকে বলুক আজকে শতরূপাদি যে অভিযোগটা করছে, এই অভিযোগটা ইসিআই লিখুক যে মুখ্যমন্ত্রী ব্যবহার করছে বা তৃণমূল দল ব্যবহার করছে রাজ্য পুলিশকে এই মুহূর্তে। সেটা তো শুক্রবার শুনানি। আমি সেই পলিটিক্যাল কাউন্টারটাই কোন রাজনীতি কতদিন চলবে সেটা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করুন। মানে ওরা করছে না না, তাই পাল্টা আপনারা পাল্টা কেন করছে? আমরা ওনাকে বলছি যে আপনার কথাটাই একদিন ঠিক মানে হবে, আইনের পথে চলবে, আপনাদের ব্যবস্থা করতে। ওরা ভীষণ পলিটিক্সটাকে ভীষণ লো লেভেলে নিয়ে এসেছে, কন্টিনিউয়াস একটা পার্সোনাল অ্যাটাক হয়ে যাচ্ছে। এবং মুখ্যমন্ত্রী শুনেই বুঝতে পারছি রাজনীতির টার্গেট কে বুঝলেন? ভাষাগুলো বারবার আসছে। এই তর্ক থামার নয়, আমার হাতে সময় নেই, শেষ করব। কি ভাবছেন আপনি জানতে আবার আগামীকাল সন্ধ্যে 7টায় সঙ্গে থাকুন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.